রামনারায়ণ রাম। আমি প্রথমে আমার ঠাকুরকে জানাই আমার প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রামনারায়ণ রাম। এই বলে আমি আজকের তত্ত্ব আলোচনা শুরু করছি। সেরকম মাটি এখানকার নয়। যদি মাটির তল দিয়ে না গিয়ে রাস্তার ওপরে পিলার দিয়ে দিয়ে তার উপরে ব্রিজ তৈরি করে লাইন পাতত, তাহলে ওর 4 ভাগের 1 ভাগ টাকাই হয়ে যেত। এতে টাকা অনেক নষ্ট হবে। যাক, সে কথা। যা বলছিলাম, সেই সিন্ধু মহাদেশে একসময় রাস্তাঘাট ছিল আয়নার মতো। কি অব্যবস্থা আর দুর্নীতির ফলে সব ভেঙে চুরে নষ্ট হয়ে গেল। আমাদের এই দেশে বখরা আছে কিনা আমি বলতে পারি না। আমি বলছিলাম গল্পের দেশের কথা। সেখানে রাজনীতির আসন নিয়ে এমন মারামারি, কে মন্ত্রী, কে উপমন্ত্রী, কে এমপি, কে লিডার হবে, তাই নিয়ে এত তীব্র প্রতিদ্বন্দ্বিতা যে হঠাৎ দেখলে মানুষ মনে করবে এদের দেশপ্রীতি কি গভীর, দেশের সেবা করবার জন্য এরা কি ব্যস্ত, কি আগ্রহী। আসলে কিন্তু তা নয়, সব বকরার ব্যাপার। যে গদিতে বসবে সে আরো কয়েকটা পকেট বানিয়ে নিয়ে বসতে পারবে। তার জন্যই এই মারামারি, এই রেষারেষি, সব পকেট ভর্তি করার লড়াই। জনগণের সেবা এখানে অনেক দূর। সেই কথাটাই মনে পড়ে। শকুন যতই উপরে উঠুক, দৃষ্টি তার নিম্নগামী। তারা দেশ সেবার নামে সব উন্মাদ। তাদের সমর্থকদেরও কি লাফালাফি। অমুক লোককে দাঁড় করানো হবে, অমুক দাদাকে মন্ত্রী বানানো হবে। কি ব্যাপার? ব্যাপার আর কিছুই নয়। সবকিছু উৎসাহের মূলেই আছে পকেট ভারী আর দল ভারী করার চিন্তা। কি অবস্থা থেকে এই অবস্থায় এসে দাঁড়িয়েছে এই সিন্ধু মহাদেশ। তখন বিপ্লবীরা চিন্তা করলেন, দেশের জনগণের এই দুর্বলতা ও লোভের সুযোগে বিদেশিরা ছৌ মেরে দেশটি দখল করে নেবে। এমন একজন ব্যক্তিও এই সময় নেই যিনি এই অন্যায়ের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াবেন বা এর প্রতিকার করবেন। সিন্ধু মহাদেশে তখন হাজার হাজার স্কুল কলেজ, লক্ষ লক্ষ যুব সম্প্রদায়। দেশের জনসংখ্যা ছিল প্রায় 100 কোটির মতো। কত বিরাট ব্যাপার সেখানে। কিন্তু এমন কোনো সংগঠন ছিল না যে তারা সংঘবদ্ধভাবেই এর বিরুদ্ধে প্রতিবাদ জানাবে। চেতনাকে প্রেরণা দিয়ে উদ্বুদ্ধ করে তোলার মতো কোনো সংবাদপত্র তখন ছিল না। যেগুলো ছিল সব ধামাধরা। আজ যার নিন্দা করছে, কাল তার প্রশংসায় পঞ্চমুখ। নিরপেক্ষ সংবাদপত্র ছিলই না, সবই দলের পত্রিকা। নিজের দলের প্রশংসা আর অন্য দলের নিন্দা অপবাদ এসব প্রচার করাই ছিল সংবাদপত্রের মুখ্য উদ্দেশ্য। তখন সমাজে সাধু ছিল সুগার কোটিং এর মতো, মুখে মধুর বাক্য, ভেতরে তিক্ততায় ভরা। তখন ওই বিপ্লবীরা দেখলেন এখনো কাজে নেমে না পড়লে আর উপায় নাই। তারা গোপনে গোপনে এক বৈপ্লবিক সংগঠন তৈরি করলেন। তারপর চিন্তা করতে লাগলেন কিভাবে কাজ শুরু করা যায়, কিভাবে জনগণকে ডাকলে সাড়া পাবো। প্রকাশ্যভাবে কিছু করা যাবে না, তাতে কার্যসিদ্ধির চেয়ে ব্যাঘাতই হবে বেশি। অনেক ভেবে চিনতে তারা ঠিক করলেন যেখানে যেমন সেখানে তেমন। এই অসাধু পরিবেশে অসাধুতার সুযোগ নিয়েই আমাদের কাজ হাসিল করতে হবে। তখন ওই বৈপ্লবিক মনোভাবাপন্ন লোকেরা সবাই মিলে একটা বিরাট অফিস খুললেন। তারপরে সংবাদপত্রে যেমন কর্মখালি, পাত্রপাত্রী, অভিজ্ঞ শিক্ষক চাই, অধ্যাপক চাই ইত্যাদি বিভিন্ন বিষয়ে বিজ্ঞাপন দেওয়া হয়, তেমনি এক বিজ্ঞাপন দিলেন। বিজ্ঞাপনটি হলো সমাজ জীবন নামে একটি নাটকে অভিনয়ের জন্য দক্ষ অভিনেতা ও অভিনেত্রী চাই। এই নাটকে কয়েক হাজার লোকের প্রয়োজন। সমাজের সর্বস্তরের মানুষই এতে আবেদন করতে পারবেন। যারা আশ্রমে, মঠে, মন্দিরে ভালোভাবে বাবাজি মহারাজজি বলতে পারবেন, তাদের অগ্রাধিকার দেওয়া হবে।
আর অভিনয়ের জন্য রাজনীতিতে অভিজ্ঞ কিছু লোক চাই, যারা ভালো বক্তৃতা দিতে পারবেন, স্লোগান দিতে পারবেন। তাদের দাবি অগ্রগণ্য। 70 আবেদন করুন। প্রচুর দরখাস্ত আসতে লাগলো। তারপর ইন্টারভিউয়ের জন্য নির্দিষ্ট দিন ধার্য করা হলো। নির্দিষ্ট দিনে কর্মপ্রার্থীরা ইন্টারভিউ দিতে আসতে লাগলো। ওই বৈপ্লবিক চিন্তাভাবাপন্ন ব্যক্তিরা ইন্টারভিউ নেবেন। তারা একজন একজন করে ইন্টারভিউ নিলেন। আবার একসঙ্গে 10 জন 15 জন করেও ইন্টারভিউ নিয়ে নেওয়া হলো। রাজনৈতিক কর্মীদের জন্য একদিন ও বাবাজি মহারাজদের জন্য আর একদিন নির্দিষ্ট হয়েছিল। 2 দিনেই সমস্ত ইন্টারভিউ নেওয়া শেষ হলো। প্রত্যেককেই বলা হলো, সমাজ জীবনে অভিনেতা অভিনেত্রী হয়ে অভিনয় করার জন্য আমাদের ডাকা হয়েছে। আপনারা এসেছেন, আমাদের প্রয়োজন মতো আমরা লোক নেব। মোট 1000 হতে পারে, 5000 হতে পারে, আবার 10,000 লোক নিতেও পারি। এখন আমরা যা বলবো, যেভাবে কাজ করতে বলবো, আপনাদের ঠিক তাই করতে হবে। পারবেন তো? সকলেরই একই জিজ্ঞাসা, কি সে কাজ, কেমন করে করতে হবে? আজকের তথ্য আলোচনা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম। সেই বৈপ্লবিক কর্মীরা কি বলেছিল তার উত্তরে, এটা জানতে হলে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ।